আসসালামু আলাইকুম। আজকে আমরা ফরেনসিক মেডিসিনের ছোট দুইটা চ্যাপ্টার আলোচনা করব। এর মধ্যে প্রথমে আমরা দেখব ইম্পর্টেন্সি, প্রিজিডিটি এবং স্টেরিলিটি চ্যাপ্টারটা, এবং এটা শেষ করার পরে আমরা লেজিটিমেসি এবং প্যাটার্নিটি নিয়ে যে চ্যাপ্টারটা আছে ওইটা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা কোশ্চেন আছে, যেটা অলরেডি অনেকবার বিভিন্ন ভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলাতে চলে আসছে। এটা হলো গিয়ে ডেফিনেশন চাইছে যে ইম্পর্টেন্সি কাকে বলে, স্টেরিলিটি কাকে বলে, ফ্রিজিডিটি কাকে বলে। তো আমরা এই তিনটে ডেফিনেশন দেখব, এর পাশাপাশি আরও দুইটা ডেফিনেশন দেখব, স্যাটিয়ারিসিস এবং নিম্ফোনিয়াক। এই ডেফিনেশনগুলো আমরা একসাথে দেখে ফেলবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইম্পর্টেন্সি? ইম্পর্টেন্সি ইম্পর্টেন্সি হলো inability for achieving অথবা maintaining penile erection. সো ইম্পর্টেন্সি হলো কি? ইম্পর্টেন্সি আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইনএবিলিটি। ইনএবিলিটি কিসের জন্য? অ্যাচিভ করা অথবা মেনটেন করা। অ্যাচিভ অর মেনটেনিং অফ ফিনাইল ইরেকশন। ফিনাইল ইরেকশন যদি অ্যাচিভ না হয় অথবা মেনটেন করতে না পারে, তখন ওই কেসটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো ইম্পর্টেন্সি। ঠিক আছে, এখন ইম্পর্টেন্সির ডেফিনেশন গেল, আমরা নেক্সট ডেফিনেশনটাতে যাই। সেটা হলো স্টেরিলিটি। ঠিক আছে, তো স্টেরিলিটি জিনিসটা কি? স্টেরিলিটি জিনিসটা হলো ইনএবিলিটি টু বিগেট চিলড্রেন। বাচ্চা নেওয়ার যদি অক্ষমতা হয় সেটাকে আমরা কি বলি? স্টেরিলিটি। সো এটার ডেফিনেশনটা হলো ইনএবিলিটি টু বিগেট চিলড্রেন। ঠিক আছে, এটাই হলো গিয়ে স্টেরিলিটি। তাহলে আমরা স্টেরিলিটিও দেখে ফেললাম। এখন পরবর্তীতে আমরা যে টপিকটা দেখব সেটা হলো ফ্রিজিডিটি। ফ্রিজিডিটি ফ্রিজিডিটি জিনিসটা কি? ফ্রিজিডিটি হলো গিয়ে সেক্সুয়াল কোল্ডনেস অর লুজিং অফ সেক্সুয়াল অ্যারাউজাল ইন এ ফিমেল। তাহলে এটা কি বললাম? সেক্সুয়াল কোল্ডনেস অর লুজিং সেক্সুয়াল অ্যারাউজাল ইন ফিমেল। সো এটা মনে রাখা ইজি আছে। দেখো, এখানে ফ্রিজিডিটি শুরু হলো অ্যাপ দিয়ে এবং ফিমেলও হলো অ্যাপ দিয়ে। তাহলে ফ্রিজিডিটি আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাবো? ফ্রিজিডিটি আমরা দেখতে পাবো ফিমেলদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই তিনটা ডেফিনেশন আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা আরো দুইটা ডেফিনেশন দেখব। এর মধ্যে একটা হলো স্যাটিয়ারিয়াসিস। স্যাটিয়ারিয়াসিস স্যাটিয়ারিয়াসিস মানে কি? এটা হলো এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার ইন এ মেল। ঠিক আছে, তাহলে এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার ইন এ মেল। তাহলে মেলের ক্ষেত্রে যদি এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার থাকে সেটাকে আমরা বলতেছি স্যাটিয়ারিয়াসিস। এখন আরেকটা টার্ম চলে আসবে, সেটা হলো নিম্ফোনিয়াক। নিম্ফোনিয়াকটা কি? নিম্ফোনিয়াকটা হলো, এখানে ছিল এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার ইন ফিমেল আর মেল, আর নিম্ফোনিয়াকের ক্ষেত্রে হয়ে যাবে এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার ইন এ ফিমেল। ফিমেলের ক্ষেত্রে যদি এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার থাকে সেটাকে আমরা বলবো নিম্ফোনিয়াক। তো আশা করি যে পাঁচটা ডেফিনেশন এখানে লেখা হলো এগুলো আমাদের কাছে ক্লিয়ার। আমি আরেকবার একটু এগুলো আলোচনা করি। ফার্স্ট অফ অল হলো ইম্পর্টেন্সি। হোয়াট ইজ ইম্পর্টেন্সি? ইনএবিলিটি টু অ্যাচিভ অর মেনটেন, অ্যাচিভ অথবা মেনটেন ফিনাইল ইরেকশন, ইট ইজ নোন অ্যাজ ইম্পর্টেন্সি। এরপরে যদি আসো স্টেরিলিটি। স্টেরিলিটি হলো ইনএবিলিটি টু বিগেট চিলড্রেন। ঠিক আছে, বাচ্চা না হওয়াটা হলো স্টেরিলিটি। ফ্রিজিডিটি সেক্সুয়াল কোল্ডনেস ইন ফিমেল, সেটাকে আমরা বলি ফ্রিজিডিটি। স্যাটিরিয়াসিস এটা হলো গিয়ে এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার ইন মেল, আর যদি এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার ইন ফিমেল হয় সেটাকে আমরা বলি নিম্ফোনিয়াক। ঠিক আছে, তাহলে আমাদের কয়েকটা ডেফিনেশন শেষ। এখন আমরা পরবর্তীতে যেটা দেখব, আমাদের আরও একটা কোশ্চেন যেটা অলরেডি অনেকবার চলে এসেছে, সেটা হলো কজেস অফ ইম্পর্টেন্সি অ্যান্ড স্টেরিলিটি ইন কেস অফ মেল।
একটা মেল কি কারণে ইম্পর্টেন্স হতে পারে। তো আমরা আসো এক এক করে আলোচনা করি। তো এটার মধ্যে সবচেয়ে মেইন চিফ যে কমপ্লেইন বা কজ যেটা, সেটা হলো গিয়ে সেটা হলো সাইকোলজিক্যাল কজ। সাইকোলজিক্যাল কজ, সাইকোলজিক্যাল কারণে দেখা যায় একজন মানুষ ইম্পর্টেন্স হয়ে যেতে পারে। কি কি হতে পারে? যেমন সে যদি অনেক অ্যাংজাইটিতে ভোগে, অ্যাংজাইটি, তারপরে ডিপ্রেশনে থাকে, অথবা ফিয়ার, ভয় থাকে, এসব কেসে তার মধ্যে যে সেক্সুয়াল কোল্ডনেস আছে সেটা চলে আসতে পারে। 2 নম্বর যেটা, সেটা হলো বাসকুলোজেনিক। বাসকুলোজেনিক, আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে সেগুলোতে যদি ব্লাড সাপ্লাই কমে যায়, তখন এর কারণেও ইম্পর্টেন্সই হতে পারে। ওই জিনিসটাই হলো বাসকুলোজেনিক। এরপরে আরেকটা যেটা আমরা জানবো সেটা হলো নিউরোলজিক্যাল। নিউরোলজিক্যাল কারণে যদি স্টিমুলেশন না আসে তাহলে সেটার কারণেও ইম্পর্টেন্সই হতে পারে। আর এরপরে হতে পারে কনজেনিটাল কোনো ডিজিজের কারণে, যদি কারোর মধ্যে কনজেনিটালভাবে ডিজিজ থাকে, যেমন অ্যাবসেন্স অফ পেনিস, তাহলে তার মধ্যে তো ইম্পর্টেন্সই এমনিই থাকবে। ঠিক আছে। এরপরে কিছু কিছু কেসে আমরা বলতে পারি অ্যাকওয়ার্ড ডিজিজের জন্য, অ্যাকওয়ার্ড ডিজিজ কন্ডিশন, কোনো একটা ডিজিজ তার পরবর্তীতে হয়েছে, এটার জন্য গিয়ে তার ইম্পর্টেন্সই হয়ে গেল, তাহলে অ্যাকওয়ার্ড ডিজিজের কারণে হতে পারে। অথবা অ্যাকওয়ার্ড ডিজিজ ছাড়াও আরেকটা হতে পারে অ্যাকওয়ার্ড অ্যাবনর্মালিটি। অ্যাকওয়ার্ড অ্যাবনর্মালিটির উদাহরণ কি? যেমন কারো যদি অ্যাম্পুটেশন অফ ফেনিস করা হয়, অ্যাম্পুটেশন অফ ফেনিস, তাহলে সেটা হলো গিয়ে তার অ্যাকওয়ার্ড অ্যাবনর্মালিটি। সো এই কজগুলোর কারণে একজন মেইন ইম্পর্টেন্স হতে পারে। তাহলে আমি আবার একটু আলোচনা করি যে একজন মেলের ইম্পর্টেন্স হওয়ার পিছনে কী কী কারণ আছে। প্রথম যে এবং মোস্ট কমন যে কজটা, সেটা হলো গিয়ে সাইকোলজিক্যাল কজ। সাইকোলজিক্যাল কজের আন্ডারে কী কী আছে? অ্যাংজাইটির কারণে হতে পারে, অথবা হতে পারে ডিপ্রেশনের কারণে, অথবা ভয়ের কারণে। নেক্সট বাসকুলোজেনিক, যদি ভেসেলের সাপ্লাই কমে যায়। নিউরোলজিক্যাল, যদি সেন্সেশন না থাকে, অথবা কনজেনিটাল কারণে হতে পারে, অ্যাকওয়ার্ড কোনো ডিজিজের কারণে হতে পারে, অথবা অ্যাকওয়ার্ড অ্যাবনর্মালিটির কারণে তার ইম্পর্টেন্সই হতে পারে। সো আশা করি এই কোশ্চেনটা এখন আমরা রিটেনে আসলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। তো এখন আমরা দুইটা টপিক দেখব, একটা হলো গিয়ে কোয়াড হক, আর একটা হলো গিয়ে ফিকান্ডাম অ্যাবএক্সট্রা। তো কোয়াড হক জিনিসটা কি? কোয়াড হক হলো ইম্পর্টেন্সি অফ মেল অর ফিমেল উইথ ওয়ান পার্টিকুলার পারসন বাট নর্মাল উইথ আদার। তো আমরা যদি দেখি, ধরা যাক এই একটা মেল, এ হলো মেল। এ মেলটা অন্যান্য যে ফিমেল আছে তাদের সাথে তার নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার, কিন্তু পার্টিকুলার আরেকজন ফিমেল আছে, ধরা যাক তার ওয়াইফ, তার ক্ষেত্রে তার কোনো সেক্সুয়াল ডিজায়ার নাই, সেক্সুয়াল কোল্ডনেস কাজ করতেছে। সো এ কেসে আমরা দেখতে পাই যে অন্যান্য মানুষদের সাথে তার নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার আছে, বাট পার্টিকুলার একজনের সাথে তার সেক্সুয়াল কোল্ডনেস দেখা যায়। সো এটাকে আমরা বলছি কোয়াড হক। ঠিক আছে, তাহলে কোয়াড হক টপিকটা আমরা আশা করি বুঝতে পারলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হলো ফিকান্ডাম অ্যাব এক্সট্রা। সো হোয়াট ইজ ফিকান্ডাম অ্যাব এক্সট্রা? এটা হলো কনসেপশন ইন এ ফিমেল। একজন ফিমেল কনসেপ্ট করলো when the semen is deposit on vulva or sometime upper thigh. সো আমরা নর্মালি জানি যে কনসেপশনের জন্য সিমেন্টটাকে সার্ভিক্সের ভিতরে গিয়ে ফেলতে হবে, তারপরে সেটা ইউটেরাসে হয়ে অ্যাম্পুলাতে চলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কি হয় যে সিমেন্টটাকে যদি ভালভা অথবা আপার থাইতে ফেলা হয়, ওই ক্ষেত্রেও কনসেপশন হয়ে যায়। সো এটাই হলো ফিকান্ডেশন আব এক্সট্রা। ঠিক আছে, আশা করি এটা আমাদের বোঝা হয়ে গেল। এখন এটা যদি শেষ হয়, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের কাছে ফরেনসিক মেডিসিনে একজন পেশেন্ট আসলো,
ধরো তার বিরুদ্ধে রেইফের এলিগেশন দেওয়া হলো, এখন সে দাবি করছে সে হলো ইম্পর্টেন্স, তাহলে তো রেইফের যে দাবিটা আছে সেটা ভ্যালিড থাকবে না। এখন সেই ইম্পর্টেন্স কিনা সেটা আমরা কিভাবে দেখতে পারবো? সো এটা নিয়েই হলো এখন আমরা আলোচনা করব যে একজন মানুষের ইম্পর্টেন্ট পার্সন কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদের কি কি লাগবে আমরা এক এক করে দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হলো ফ্রি রিকোয়েস্ট। আমাদের একটা ফ্রি রিকোয়েস্ট লাগবে, আমাদের কাছে আবেদন আসবে। কোথা থেকে আসবে? কোর্ট অথবা কোর্ট অর পুলিশ থেকে। পুলিশ আমাদের কাছে অনুরোধ করবে এক্সামিনেশন করার জন্য। সেকেন্ড হলো আমরা তার কমপ্লিট হিস্ট্রি নিব, যে লোকটা আসবে তার কমপ্লিট হিস্ট্রি নিব, তার প্রিভিয়াস কোনো ইলনেস ছিল কিনা, তারপরে তার সেক্সুয়াল হিস্ট্রি, মেন্টাল হিস্ট্রি, স্মোকিং করে কিনা, অকুপেশনাল হিস্ট্রি, তার কোনো হেড ইঞ্জুরি হয়েছে কিনা। ওভারঅল আমরা জেনারেল এক্সামিনেশনের সময় যে যে পয়েন্টগুলো দেখি একজন মানুষের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করি, ওই জিনিসগুলো সবই তার থেকে আমরা জানার চেষ্টা করব। সো তার একটা কমপ্লিট হিস্ট্রি নিলাম। এরপরে থার্ড আমরা যেটা করব সেটা হলো তার এক্সামিনেশন অফ ফেনিস। তার ফেনিসের আমরা এক্সামিনেশন করব যে ফেনিসে সব কিছু নর্মাল আছে কিনা, নর্মাল অ্যাক্সিস মেনটেন করতেছে কিনা, সাইজের ক্ষেত্রে নর্মাল আছে কিনা, ফেনিস ইরেক্ট হয় কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। আর 4 নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো সেমিনাল ফ্লুইড এক্সামিনেশন। সেমিনাল ফ্লুইড এক্সামিনেশন। সো আমরা সেমিনাল ফ্লুইড এক্সামিনেশন করে তার ক্ষেত্রে কি স্টেরিলিটি আছে কিনা এই জিনিসটা আমরা দেখতে পারবো। তো এখন এই জিনিসগুলো দেখার পরে আমাদেরকে ওপিনিয়ন দিতে হবে। তো ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো মার্ক ডেভিয়েশন না থাকে, বিশাল পরিবর্তন না দেখি, তাহলে আমরা বলতে পারবো না যে এই লোকটা ইম্পর্টেন্ট। যদি অল্প পরিমাণ কোনো পার্থক্য থাকে তাহলে সেটার জন্য তাকে ইম্পর্টেন্ট ঘোষণা করতে আমরা পারবো না। মার্ক শুধুমাত্র মার্ক ডেভিয়েশনের ক্ষেত্রেই আমরা কি বলতে পারবো এই ব্যক্তিটা ইম্পর্টেন্ট নাকি নর্মাল। সো আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে এতটুক পর্যন্ত আমরা দেখলাম। এর মাধ্যমেই আমাদের যে প্রথম চ্যাপ্টারটা ছিল ইম্পর্টেন্সি স্টেরিলিটি নিয়ে, এটা শেষ হয়ে গেল। আমি এখানে গাইডের যে সিকোয়েন্স আছে ওইটা ফলো করার চেষ্টা করছি। তো এটা শেষ। এখন আমরা আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটাতে চলে যাব, সেটা হলো প্যাটার্নিটি নিয়ে। আমরা প্যাটার্নিটি নিয়ে এখন আলোচনা করব। তো প্যাটার্নিটি অ্যান্ড লেজিটিমেসি। ফার্স্ট অফ অল আমরা জানার চেষ্টা করি প্যাটার্নিটি জিনিসটা কি। প্যাটার্নিটি প্যাটার্নিটি হলো ফাদারহুড অফ এ চাইল্ড। একটা বাচ্চার বাবাকে, সেটাই হলো গিয়ে প্যাটার্নিটি। ঠিক আছে, ফাদারহুড অফ এ চাইল্ড। এখন নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো কখন ডিসপিউট অফ প্যাটার্নিটি আসে। যখন একটা সিঙ্গেল বেবিকে নিয়ে একের অধিক প্যারেন্ট, দুইটা প্যারেন্ট যখন ক্লেম করে একটা বাচ্চাকে নিয়ে, তখন প্যাটার্নিটির প্রশ্নটা আসে। তাহলে ধরো একটা বাচ্চা আছে, সেটা বাবা মা হওয়ার জন্য দুইটা কাপল দাবি করতেছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা প্যাটার্নিটি টেস্ট করতে হবে। তো প্যাটার্নিটির ক্ষেত্রে আমরা কি কি দেখব? তো আমাদের এখানে একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা আমি লিখছি, সেটা হলো ডিটারমিনেশন অফ প্যাটার্নিটি। প্যাটার্নিটি ডিটারমিনেশন করার ক্ষেত্রে আমরা আসলে কি কি জিনিসগুলা লক্ষ্য রাখবো। তো এখানে আমরা প্রথম যে জিনিসটা দেখব সেটা হলো প্যারেন্ট লাইকনেস। একটা বাচ্চা কিছু কিছু বৈশিষ্ট্য তার বাবা মার সাথে মিলে যেতে পারে। হয়তো দেখা গেছে সে তার মায়ের চোখ পাইছে, অথবা বাবার চুলের কালার একরকম, সে ওইটা পাইছে। তো কিছু জিনিস তার বাবা মার সাথে মিলে যেতে পারে। এই জিনিসগুলোই হলো গিয়ে প্যারেন্ট লাইকনেস। বাচ্চাটা দেখতে কার মতো, বাচ্চাটা কাকে রিজেম্বল করে। ঠিক আছে, এই জিনিস হলো গিয়ে প্যারেন্ট লাইকনেস। নেক্সট হলো অ্যাটাভিজম। সো অ্যাটাভিজম জিনিসটা কি? এটা আমাদের আলাদাভাবে শর্ট কোশ্চেন আকারেও আসে। তো অ্যাটাভিজম জিনিসটা হলো, দেখা গেল একটা বাচ্চা তার বাবার মতো রিজেম্বল করলো না, কিন্তু সে রিজেম্বল করলো কাকে? তার দাদার মতো। সে দেখতে তার দাদার মতো হলো। ঠিক আছে, তাহলে এই যে জেনারেশনের যে বিষয়টা আসতেছে এখানে, যে দাদার মতো হওয়া, এটাই হলো গিয়ে অ্যাটাভিজম। তো এটা নিয়ে আমরা আবার একটু পরে আবার আলোচনা করব। তারপরে হলো ডেভেলপমেন্টাল ডিফেক্ট। তো কোনো একটা ডেভেলপমেন্টাল ডিফেক্ট দেখা গেছে সেটা বাপের আছে,
এখন বাচ্চারও হলো। তো ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা যে প্যাটার্নিটি টেস্ট আছে সেখানে মিলে গেল। যেমন ধরা যাক বাচ্চার বাবা হলো স্কুইন্ট অথবা চোখ টেরা, একদিকে তাকায় থাকলে মনে হয় অন্যদিকে তাকায় আছে, বাচ্চাও সেম ক্যারেক্টারিস্টিক পেল, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তাদের মধ্যে একটা কানেকশন আছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ব্লাড গ্রুপ টেস্টিং। ঠিক আছে, ব্লাড গ্রুপ টেস্ট করে আমরা বলতে পারি, কারণ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা জানি পিতামাতার যে ব্লাড গ্রুপ আছে সেটা সন্তান সন্ততিতে ট্রান্সমিট করবে। সো এক্ষেত্রে ব্লাড গ্রুপ টেস্টিং একটা স্পেশাল রোল প্লে করে। আর মোস্ট কনভেনিয়েন্ট যেটা দ্বারা বোঝা যায় সেটা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে আমরা সবচেয়ে ভালোভাবে কনফার্ম হতে পারি যে বাচ্চাটা কোন কাফলের। ঠিক আছে, তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হলো আমার মোস্ট কনভেনিয়েন্ট এবং অ্যাকসেপ্টেবল ওয়ে। ঠিক আছে, তাহলে আমাদের ডিটারমিনেশন অফ প্যাটার্নিটি এই টপিকটা আশা করি আমরা বুঝতে পারলাম। এখন ডিটারমিনেশন অফ প্যাটার্নিটির পরে আমরা দেখব অ্যাটাবিজম। অ্যাটাবিজম আমি অলরেডি আলোচনা করছি, আবার একটু এখন বলি অ্যাটাবিজম কি জিনিস। অ্যাটাবিজম হলো দ্য চাইল্ড ডাজন্ট রিজেম্বল ইটস প্যারেন্টস বাট রিজেম্বল ইটস গ্র্যান্ড প্যারেন্ট। বাচ্চা তার পিতামাতার মতো হয় না, বাট তার দাদা অথবা দাদির মতো দেখতে হয়, স্পেশালি দাদার মতো দেখতে হয়। এই জিনিসটাকেই আমরা বলছি অ্যাটাবিজম। অ্যাটাবিজমের মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স কি? অ্যাটাবিজমের মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স হলো এটা প্যাটার্নিটি টেস্টের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। সো আশা করি অ্যাটাবিজম আমরা বুঝতে পারলাম। অ্যাটাবিজম যদি শেষ হয় তাহলে আমরা এখন পরবর্তীতে যে কোশ্চেনটা দেখব সেটা হলো অ্যাফিলিয়েশন কেস। অ্যাফিলিয়েশন কেসটা কি? এটা হলো একটা কেস কোর্টের সামনে আসলো যে ফ্যাটার্নিটি ফিক্সিংয়ের জন্য। ফ্যাটার্নিটি ফিক্সিংয়ের জন্য কি একটা বাচ্চা হলো যেটা হলো ইললেজিটিমেট, লেজিটিমেটভাবে এ বাচ্চাটা হয়নি। এখন এ বাচ্চার বাবা যে তার কাছ থেকে তার যে বহন খরচ আছে বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত, তার যে খরচ আছে সেটা আদায় করার জন্য কোর্টে যে মামলাটা করা হবে সেটাই হলো অ্যাপিলিয়েশন কেস। তো এগুলা বিশেষ করে সেলিব্রিটিদের ক্ষেত্রে অনেক দেখা যায় যে বাচ্চার মা কোর্টে মামলা করছে, ওই লোক হলো গিয়ে বাচ্চার বাবা। তো এক্ষেত্রে এই যে তার খরচের জন্য যে টাকা পয়সা নেওয়ার বিষয়টা সেটাই হলো গিয়ে অ্যাফিলিয়েশন কেস। তো এক্ষেত্রে কোর্টের যে বিষয় মানার সেটা হলো গিয়ে অ্যান ইন্ডিভিজুয়াল মাস্ট অ্যাডপ্ট হিজ illegitimate child or support him up to a certain age। ঠিক আছে, তাহলে কোর্টে বলে যে একজন মানুষকে, ইন্ডিভিজুয়ালকে, তার যে ইললেজিটিমেট চাইল্ড আছে, ভালো কথা, ইললেজিটিমেট যে চাইল্ডটা এটার আরেকটা নাম আমরা জানি বাস্টার্ড হিসেবে, বাস্টার্ড। ঠিক আছে, তাহলে ইললেজিটিমেট চাইল্ডের আরেক নাম হলো বাস্টার্ড। তো ইন্ডিভিজুয়াল মাস্ট অ্যাডপ্ট হিজ ইললেজিটিমেট চাইল্ড, তার বাচ্চাটাকে তাকে অ্যাডপ্ট করতেই হবে, অথবা তাকে সাপোর্ট দিয়ে যেতে হবে একটা সার্টেন এজের পর্যন্ত। যখনই সার্টেন এজ পর্যন্ত সাপোর্টের বিষয় আসে তখন টাকা পয়সার বিষয় চলে আসে, এবং এটা নিয়ে আসলে অনেক ধরনের ফ্রড কেস হতেও দেখা যায়। তো অ্যাফিলিয়েশন কেস সম্পর্কে আমরা জানলাম। এখন পরবর্তীতে আমরা আরও দুইটা টপিক আলোচনা করব। প্রথম যে টপিকটা সেটা হলো সাপোসিয়াস চাইল্ড। এটার আরেকটা টার্ম হলো ফিকশিয়াস চাইল্ড। এটাতে কি হয়, এটাতে একজন ফিমেল বান করে যে সে প্রিটেন্ড করে যে সে প্রেগনেন্ট, এবং সে হঠাৎ করে কিছুদিনের জন্য দেখা গেল গায়েব হয়ে গেল, এবং কিছুদিন পরে সে ব্যাক করলো, ব্যাক করে সে দাবি করছে একটা বাচ্চা তার কাছে আছে, এটা তার বাচ্চা। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে কি হয়, এই বাচ্চাটা হয়তো কোথাও থেকে চুরি করা অথবা কোথাও থেকে বাচ্চাটাকে কিনে আনছে, এসব কেসে দেখা যায়। তো এ ধরনের বাচ্চাকে বলা হয় সাপোসিয়াস চাইল্ড। ম্যাক্সিমাম কেসে কিডন্যাপিং
বা এই টাইপের কেসগুলোতে দেখা যায়। এবং এই সাফোজিয়াস চাইল্ডের একটা মেইন যে বিষয়টা, এটা হলো এটার দ্বারা ব্ল্যাকমেল করা হয় একটা পার্সনকে। দেখা গেছে তার সাথে ইন্টিমেসি হয়েছে, সে 1 বছরের জন্য গায়েব হয়ে গেছে, 1 বছর পরে এসে বলতেছে তোমার বাচ্চা, তুমি এখন এর দায়ভার গ্রহণ করো অথবা আমাকে টাকা দাও। তো ব্ল্যাকমেইল কেসের ক্ষেত্রে এটা অনেকটা বড় রোল প্লে করে। তাহলে আমরা সাফোজিয়াস চাইল্ড অথবা ফিক্সিয়াস চাইল্ড সম্পর্কে জানলাম। এরপর আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো পোস্টমাস চাইল্ড। এটা কি জিনিস? পোস্টমাস চাইল্ডটা কি জিনিস? পোস্টমাস চাইল্ড যেটা, সেটা হলো একটা বাচ্চা যদি তার বাবার জন্মের পর জন্ম নেয়, ঠিক আছে, বাচ্চা যদি তার বাবা, ধরো একটা মা কনসিভ করছে, মা প্রেগনেন্ট, এই অবস্থায় বাবা মারা গেল, বাবার মৃত্যুর পরে ছেলে জন্ম নিল, তখন সেটাকে আমরা বলি পোস্টমাস চাইল্ড। তো এটার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্স আছে, যেমন লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসতে পারে। যদি একটা নির্দিষ্ট সার্টেন ডেজের ভিতরে বাচ্চা বাবা মারা যাওয়ার এত দেশের ভিতরে 280 দিন ধরা হয় যে বাচ্চা হয়েছে, তাহলে সেটাকে লেজিটিমেট ধরা হচ্ছে। কিন্তু এর বেশি যদি দিন হয়ে যায়, তখন সেটাকে আসলে আর লেজিটিমিটি থাকে না। তখন মনে করা হয় যে বাচ্চাটা হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে হতে পারে। আর এরপরে এটার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রপার্টির ইনহেরিটেন্স নিয়ে, বাচ্চা কি সম্পদ পাবে কিনা এই বিষয়টা নিয়ে। আবার অনেক সময় এই জিনিসটা করা হয় যে বাচ্চা, যে দেখা গেছে বাচ্চার বাবা একটা কোম্পানিতে চাকরি করতো, সেখানে কোনো দুর্ঘটনায় মারা গেছে, এখন ওই কোম্পানি থেকে যে কম্পেনসেশনটা পাবে, ওই কম্পেনসেশনটা বাচ্চা থাকলে, যদি বাচ্চা থাকে, মা প্রেগনেন্ট অবস্থায় থাকে, তখন কম্পেনসেশনের পরিমাণ অনেক বেড়ে যাবে। সো এসব কেসের ক্ষেত্রে দেখা যায় যে এ ধরনের পোস্টমাস চাইল্ডের ঘটনা ঘটে। তো এর মাধ্যমেই আমাদের যে প্যাটার্নিটি এবং লেজিটিমেসি চ্যাপ্টারটা ছিল, এটাও শেষ হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে আমি 2টা চ্যাপ্টার আলোচনা করলাম, একটা হলো গিয়ে ইম্পর্টেন্সি নিয়ে, আর একটা হলো লেজিটিমেসি নিয়ে। তো এটা খুবই ছোটো ছোটো 2টা চ্যাপ্টার ফরেন্সিক মেডিসিনে। তো এর বাইরেও এই আইটেমে আরও যে টপিক আসে, যেমন ম্যারেজ নিয়ে, তারপরে ভার্জিনিটি, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।